আসসালামু আলাইকুম। তো এখন আমরা আমাদের পৌরনীতি নবম দশম শ্রেণীর পৌরনীতি বইটা দশম অধ্যায় পড়ার চেষ্টা করব। তো দশম অধ্যায় আমরা কি কি পড়ব সেটা আগে বলে রাখি। আমরা পড়ব হচ্ছে দশম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, গুরুত্বপূর্ণ এসকিউ এবং কিছু টাইপ যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সিকিউ। টাইপ বলতে পড়ার মাঝখানে আমরা জেনে যাব। তো আমার এখানে সাজানো গোছানো কিছুই নাই, আমি আমার মতো বলতে থাকবো। এটা কারো পছন্দ হলে দেখতে পারেন, কারণ হচ্ছে আমাদের যেই টেক্সট বুকটা এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট না। এখন আমার কাছে যেটা ইম্পর্টেন্ট আমি সেটা বলছি এবং ইনশাল্লাহ এটা থেকে কমন পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে এটি আপনি ভিডিও হিসেবে দেখতে পারেন ওয়ান শট, যেহেতু পুরো অধ্যায় এখানে আলোচনা করা হবে একটা ভিডিওতে। পুরো অধ্যায়ের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং সাথে সাথে আমাদের যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট একটা অধ্যায়ের জন্য, এসএসসির জন্য। আরেকটা কথা, পরবর্তীতে আপনি চাইলে ভিডিও অডিও যেভাবে ইচ্ছা সেভাবে এটা দেখতে পারেন। এখন আমরা শুরু করি, তাহলে অনেক টাইম নিয়ে নিয়েছি। তো আমাদের বাংলাদেশের দশম অধ্যায়ের নামটা কি? নামটা হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন, অর্থাৎ এই অধ্যায়ে সংগঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি আসতে চাই তাহলে প্রথমে দেখা যাচ্ছে কি বলা হয় এখানে, দেখি আমরা। পৃথিবী নামের এই গ্রহটিতে অনেকগুলো দেশ আছে। দেশগুলো বিশ্বের 60টি মহাদেশে বিভক্ত। স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও দেশগুলোর পক্ষে একা চলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি, বন্ধুত্ব, যা বিশ্ব শান্তি ও এসব দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। অর্থাৎ একসাথে চললে সব দেশের উন্নয়ন কার্যক্রম সংগঠিত হবে এবং সুষমভাবে তা ধারাবাহিক গতিতে চলতে শুরু করবে। এবং বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজন থেকে বিশ্ব গড়ে উঠেছে বিভিন্ন সহযোগিতামূলক সংগঠন। এখন প্রশ্ন আসতে পারে না, বিভিন্ন সহযোগিতামূলক সংগঠন কাকে বলে, বা 5টা সহযোগীমূলক সংগঠনের নাম বলো। আমরা বলতে পারবো না। বইতে যেগুলো রয়েছে আমি সেগুলো যদি বলতে চাই, সার্ক, ইসলামী সহযোগিতা সংস্থা, কমনওয়েলথ ও জাতিসংঘ। তার মানে 4টা আছে বইয়ে, সার্ক, ইসলামী সহযোগিতা সংস্থা, কমনওয়েলথ, জাতিসংঘ। তো আমরা এটা মুখস্থ করে ফেলি, সার্ক, ইসলামী সহযোগিতা সংস্থা, কমনওয়েলথ ও জাতিসংঘ। সার্ক, ইসলামী সহযোগিতা সংস্থা, তারপরে কি দুইটা বলো? আচ্ছা আমি আবার বলছি, হ্যাঁ, কমনওয়েলথ ও জাতিসংঘ। সার্ক, ইসলামী সহযোগিতা সংস্থা, কমনওয়েলথ ও জাতিসংঘ। বারবার কেন বলছি, যেন মুখস্থ হয়ে যায়। তো প্রথম আমরা জাতিসংঘে আসি। তাহলে জাতিসংঘ মাত্র 25 বছরের ব্যবধানে পৃথিবীতে 2টি বিশ্বযুদ্ধ হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। কত বছরে 2টি বিশ্বযুদ্ধ হয়েছে? কত বছরের ব্যবধানে? 25 বছরের ব্যবধানে। আচ্ছা, কোন কোন যুদ্ধ? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, প্রথমটি ছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত এবং দ্বিতীয়টি ছিল 1939 থেকে 1945। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 1914 থেকে 1918, তার মানে হচ্ছে 4 সাল। আচ্ছা, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এর কত বছর পর? 1939 থেকে 1945, অর্থাৎ 6 বছর ব্যাপী। ঠিক আছে। এখন আচ্ছা, একটা মজার বিষয় কি, যেটা হচ্ছে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সালগুলো সেটা নিয়ে একটু প্যাচ লাগে। দুইটা টেকনিক আমরা এটা শিখতে পারি না? দুইটা টেকনিক কি কি? সেই টেকনিকগুলো, প্রথম টেকনিকটা হচ্ছে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ অর্থাৎ 1914 থেকে 1918, 4 বছরের ব্যবধান, এভাবে আমরা মনে রাখতে পারি। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 বছর ব্যবধান, মানে 6 বছর ব্যাপী হয়েছে একটা, 4 বছর ব্যাপী হয়েছে একটা। প্রথমটা 4 বছর, তারপর একটা 6 বছর। আরেকভাবে মনে রাখতে পারি 1914, এই কথাটা মনে রাখলে আমাদের শেষ খতম। কিভাবে? 1914 এরপরে 4 বছর হয়, তার মানে 1914 থেকে 1918। আচ্ছা, এরপরে 21 বছর পর হয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, 21 বছর পর
তার মানে বলতে 21 যোগ করি 1918 সাথে 21 যোগ করো, তাহলে দ্বিতীয়টা বের হয়ে যাবে। যোগ করলে হচ্ছে 1939 আসে। আচ্ছা 1939, আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জন্য কয় বছর ব্যবধান? 6 বছর ব্যবধান। তাহলে 1939 থেকে কত? 1945। আমাদের মুখস্থ হয়ে গেছে খুব সহজে দুইটা সাল। ঠিক আছে, তো এরপরে আমরা আসি। বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়েছিল। বিশ্বযুদ্ধ দুটি ছিল মানব সভ্যতার অগ্রযাত্রার বিরাট বাধা। হ্যাঁ, অবশ্যই একটি যুদ্ধ কখনো একটি জাতির উন্নতি বয়ে আনে না। সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলেছে শান্তি স্থাপনের প্রচেষ্টা। তাই প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে গঠিত হয়েছিল জাতিপুঞ্জ বা লিগ অফ নেশন। আচ্ছা, তো আমরা এখানে দুই রকমের প্রশ্ন জানতে পারি। একটা কি, একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর কোন সংগঠনটা প্রথম তৈরি হয়েছিল, সেটার নাম কি? জাতিপুঞ্জ বা লিগ অফ নেশন। প্রথম শান্তির জন্য কত সালে? এই যে 1920 সালে। ঠিক আছে, কিসের জন্য? বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। তাহলে দুই রকমের প্রশ্ন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম কোন প্রতিষ্ঠানটি হয়, সেটা হচ্ছে জাতিপুঞ্জ বা লিগ অফ নেশন। শান্তি প্রতিষ্ঠার জন্য কত সালে? 1920 সালে। আচ্ছা, তারপরে আমরা আসি। কিন্তু বিভিন্ন দেশের স্বার্থের সংঘাতের কারণে এই সংস্থাটি স্থায়িত্ব লাভ করেনি। অর্থাৎ সম্ভবত এই সংস্থাটি এই দেশেরও মতামত মানে এই দেশেরও, কিন্তু তার তো হচ্ছে বিপরীত ধর্মী, অর্থাৎ দুই দেশের মতামত নিয়ে সংগঠনটা চালু করা উচিত ছিল। এক্ষেত্রে তার স্থায়িত্ব লাভ হয়নি। আচ্ছা, ফলে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে গ্রাস করে। অর্থাৎ এই সংস্থাটি শান্তি প্রতিষ্ঠা রক্ষা করতে পারেনি। এর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কত সালে? আমরা জেনেছি 21 বছর, তাহলে ধরতে গেলে 1939 সাল। এই যুদ্ধে বিভিন্ন দেশের ব্যাপক ক্ষতি হয়। আণবিক বোমার আঘাতে, কি বোমা? 1 নাম্বার আণবিক বোমা, মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলছি, আণবিক বোমার আঘাতে কোন দুইটা শহর কোন দেশের? জাপানের হিরোশিমা নাগাসাকি। এটা আমরা অনেকে মুভিতেও দেখছি যে একটা বোমা আমেরিকা ফালাইছে, কাকে? জাপানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোথায়? হিরোশিমা নাগাসাকি, দুইটা শহরে। ঠিক আছে, হিরোশিমা নাগাসাকি। কি বোমা? আণবিক বোমা, মনে রাখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী শঙ্কিত ও হতবাক হয়ে যায়। তাদের মনে হয় বিভিন্ন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দানা বাঁধে। মানে তাদের মন চায় যে শান্তি তো লাগবে, না হলে তো এভাবে যুদ্ধ আর কতদিন। এছাড়া তারা অনুভব করে মানব কল্যাণের জন্য যুদ্ধকে পরিহার করতে হবে। তাহলে মানব কল্যাণের জন্য আমরা কি পরিহার করব? অবশ্যই মানব কল্যাণের জন্য আমরা যুদ্ধকে পরিহার করব। দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে হবে। ফলে 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু 1945 সাল পর্যন্ত স্থায়ী ছিল। তার মানে তার 4 বছর আগে 1941 সালে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা নেয়। তাহলে কত সালে জাতিসংঘ পাই? জাতিসংঘ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতিসংঘ। ইয়েস। তো এটা কত সালে? এভাবেও মনে রাখতে পারি আমরা, সব কিছু বিশ্বযুদ্ধ দিয়ে মনে রাখতে পারি। যেমন কত 1914 আবার 6 বছর পরে কিন্তু হচ্ছে আমাদের প্রথম যে সংগঠনটি জাতিপুঞ্জ বা লিগ অফ নেশন তৈরি হয়। এবং তারপরে আমরা এটাও মনে রাখতে পারি জাতিসংঘ কবে হয়। জাতিসংঘ হচ্ছে কত? এই যে 1939 সাল। ঠিক আছে, 1939 সালকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের 2 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 40 2 বছর পর কিন্তু হয় জাতিসংঘ। ঠিক আছে, তো আমরা এভাবে মনে রাখতে পারি। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের উদ্যোগে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলাপ আলোচনার ফলশ্রুতিতে 1945 সালের 24শে অক্টোবর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে শহরে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। তার মানে জাতিসংঘ প্রতিষ্ঠা হবে, এটা কিন্তু 1941 সাল, কিন্তু ভালোভাবে জাতিসংঘ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ শেষ হওয়ার পরেই হয়। কখন হয়?
1945 সাল তো শেষ হয়, এটা তো আর আমাদের মুখস্থ করা লাগবে না। আমাদের মুখস্থ করা লাগবে যে 24শে অক্টোবর কোথায়? যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে কি হয়? জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। তাহলে আমরা জানি 24শে অক্টোবর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ ভালোভাবে যে লাভ করে আর কি, প্রতিষ্ঠা লাভ করে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল এটা একটু মনে রাখতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। আচ্ছা, উইনস্টন চার্চিল, এটা আমরা মনে রাখতে পারি। আবার যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার প্রধানমন্ত্রী কী ছিল? ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের উদ্যোগে। এখানে একটা টেকনিক অবলম্বন করতে পারি। আমরা জানি আমেরিকার বিভিন্ন মানুষ বা যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানুষের নাম ফ্র্যাঙ্কলিন দিয়ে শুরু হয়। তো এখানে আমরা মনে রাখতে পারি ফ্র্যাঙ্কলিন মানে হচ্ছে কি যুক্তরাষ্ট্র, তাহলে ব্রিটিশটা মনে রাখা যায় চার্চিল, এভাবেও মনে রাখা যায়। আচ্ছা, তারপরে আসি, অবশ্যই এটা নিয়ে একটা ফ্যাক্ট হবে আমাদের। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসলীলা পরবর্তী বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় প্রত্যাশায় জাতিসংঘের জন্ম হয়। এখানে একটা কথা কিন্তু লক্ষণীয় যে জাতিসংঘ যেই সব কিছু কিন্তু ভালোর জন্য, কিন্তু ভালোটার নাম কি? একটা স্পেসিফিক নাম আছে, নামটা হচ্ছে কি শান্তি প্রতিষ্ঠায়। এমসিকিউতে আসলে আমরা শান্তি প্রতিষ্ঠাটাই দেখাবো, যদিও এটা রিলেটেড অনেক কিছু থাকতে পারে, বাট মোস্ট ইম্পর্ট্যান্ট শান্তি প্রতিষ্ঠা। শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 51। তাহলে জাতিসংঘের সদস্য সংখ্যা কতটি ছিল? 51। বর্তমানে এর সদস্য সংখ্যা 193। তাহলে শুরুতে কত ছিল? শুরুতে হচ্ছে 51, এর পরে কত হয়? 193। ঠিক আছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জাতিসংঘের মহাসচিব হচ্ছেন এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা, অর্থাৎ জাতিসংঘের যে মহান সেই হচ্ছে প্রশাসনিক কি কর্মকর্তা, মহাসচিব কিন্তু কর্মকর্তা, মনে রাখতে হবে। নরওয়ের অধিবাসী ট্রিগ ভেলি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। তাহলে আমাদের যে জাতিসংঘের প্রধান মহাসচিবের নাম কি? প্রথম মহাসচিবের নাম কি? ট্রিগ ভেলি। তিনি কোথায় ছিলেন? নরওয়ে ছিলেন, নরওয়ের অধিবাসী ছিলেন। আচ্ছা, বর্তমান মহাসচিবের নাম অ্যান্থনিও গুতেরেস। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্থনিও গুতেরেস। তিনি কোথায়? আচ্ছা, অ্যান্থনিও মনে পড়ছে কিছু ইংরেজিতে, এটা কিন্তু পর্তুগালের, তো স্পেসিফিক এটা পর্তুগালের, তো আমরা বলতে পারি এটা পর্তুগালের অধিবাসী ছিলেন তিনি। তারপরে গুতেরেস, অ্যান্থনিও গুতেরেস, তার মানে অ্যান্থনিও গুতেরেসের জায়গায় আমরা শুধু গুতেরেস ব্যবহার করি। ঠিক আছে। তো এই গুতেরেস বা অ্যান্থনিও গুতেরেস 2017 সালের 1 জানুয়ারি থেকে পরবর্তী 5 বছরের জন্য জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তার মানে কি? তিনি 5 বছরের জন্য জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। কত সালে? 2017 সালের 1 জানুয়ারিতে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ জানি সবই ইম্পর্টেন্ট, বাট এগুলো যেগুলো বেশি হাইলাইট করা হচ্ছে সেগুলো মনে রাখলে আই থিঙ্ক এনাফ। জাতিসংঘের পতাকাটি হালকা নীল রঙের। এই যে জাতিসংঘের পতাকাটি কী রঙের? নীল রঙের। আমরা অবশ্যই এটা জানি, বিভিন্ন জায়গায় দেখছি, টিভিতে দেখছি, ফুটবল খেলায় দেখছি, ক্রিকেটে দেখছি। মাঝখানে সাদা জমিনের মধ্যে বিশ্বের বৃত্তাকার মানচিত্র রয়েছে। অর্থাৎ জাতিসংঘের যদি বর্ণনা দিতে চাই পতাকার, তাহলে পতাকাটা নীল রঙের। 1, 2 নম্বর হচ্ছে মাঝখানে সাদা জমিনের মধ্যে বৃত্তাকার মানচিত্র, অর্থাৎ মাঝখানে কি একটা সাদা জমিন, প্রায় একটু পৃথিবীর মতো, সেখানে কি বৃত্তাকার কি সাদা জমিন। ঠিক আছে, এটা মানচিত্র, কিন্তু মানচিত্র ওই যে পৃথিবীর মানচিত্রর মতো। এর দুপাশ দুটি জলপাই পাতার ঝাড় বেদিয়ে বেষ্টিত। অর্থাৎ এটা হচ্ছে মনে করি জাতিসংঘের যে মানচিত্রটা, ঠিক আছে, নীল রঙের, ভিতরে সাদা, মাঝখানে সাদা আর কি। আর এই দুই পাশে, অর্থাৎ এটা গোল, এই দুই পাশে এরকমভাবে এরকমভাবে হচ্ছে একটা থাকে, এই যে জলপাই, এটা মনে রাখতে হবে যে জলপাই পাতার ঝড় দিয়ে বেষ্টিত, অর্থাৎ জলপাই পাতা দিয়ে আসলে হচ্ছে এটা বেষ্টিত। চিত্রতে আর কি জলপাই পাতাটা ব্যবহার করা হয়েছে।
জাতিসংঘের মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা, তার মানে এর মধ্যেও রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা। কি কি? এর মধ্যে রয়েছে ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব মানবাধিকার কমিশন ইত্যাদি উল্লেখযোগ্য। আচ্ছা, এতদিন আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট কাজ করে আসছে না? ভুল কনসেপ্টটা কি? ভুল কনসেপ্টটা হচ্ছে জাতিসংঘ আলাদা, ইউনিসেফ আলাদা, ইউনেস্কো আলাদা। কিন্তু আমরা এখন কি জানতে পারলাম? জাতিসংঘ হচ্ছে মনে করি আমরা প্রধান ভিত্তি, এর বিভিন্ন শাখা হচ্ছে ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব মানবাধিকার কমিশন। এই সবগুলো কিসের? জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। ক্লিয়ার? জাতিসংঘের উদ্দেশ্যটা কি আসলে? তো আমরা উদ্দেশ্যটা জানি। বিশ্ব শান্তি ও সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘের উদ্দেশ্যগুলো হলো শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিত করা, সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা, জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি কিন্তু এই সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা জাতিসংঘের একটা প্রধান কাজ। যা আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করা হয়। ঠিক আছে? জাতিসংঘের গঠন, জাতিসংঘটা কেমন? এখন আমরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা বা শাখার গঠন ও কার্যক্রমাবলী সম্পর্কে আলোচনা করব। এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, জাতিসংঘের পরিষদ বা শাখা বা সংস্থা, ঠিক আছে, কয়টা? ছয়টা ইম্পর্টেন্ট আছে, 6টা। কি কি? আমরা যদি এরকমভাবে একটা দাগ দিই, উপরে যদি লিখি জাতিসংঘ, নিচে যদি এরকম 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 যদি 6টা দাগ দিই, তাহলে প্রথম দাগে হবে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ সচিবালয়। অর্থাৎ ধীরে ধীরে 6টা স্টেপ বাই স্টেপ আগাচ্ছে, ছোট থেকে বড়। কিভাবে? সাধারণ পরিষদ, সবসময় সাধারণ পরিষদ, সাধারণের পর নিরাপত্তা পরিষদ, সাধারণ নিরাপত্তা, তারপর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে চতুর্থটাতে একটু চতুর্থ ইউনিক মনে রাখবো। ইউনিক মানে আমরা বুঝবো হচ্ছে ওসি পরিষদ, ওসি পরিষদ। তারপরে আর আপনাদের জানা লাগবে না আন্তর্জাতিক আদালত, আরেকটা হচ্ছে জাতিসংঘের সচিবালয়। এই দুইটার সমস্যা নেই। তাহলে আমরা আরেকবার রিভাইজ দিই যেন বারবার মনে থাকে, এই জন্য আমি বারবার রিভাইজ দিচ্ছি, যেন এটা দেখলেই আমাদের মুখস্থ হয়ে যায়। কি কি? তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ, সিরিয়াল বাই। তারপরে হচ্ছে আমাদের কি? জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, তারপর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে 4 নাম্বার ওই যে ইউনিক ওসি পরিষদ, তারপরে আন্তর্জাতিক আদালত, তারপরে কি? জাতিসংঘের সচিবালয়। তো আমাদের শেষ। আচ্ছা, এই 6টা ভাগ নিয়ে একটু আলোচনা করি। সাধারণ পরিষদ বলতে এখানে কি বোঝানো হয়েছে? সাধারণ পরিষদ গঠন, সাধারণ পরিষদ জাতিসংঘের আইনসভার মতো। তাহলে সাধারণ পরিষদ মানে জাতিসংঘের সাধারণ পরিষদ কিসের মতো? আইনসভার মতো। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য, তার মানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র, অর্থাৎ সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। সাধারণত বছরে একবার পরিষদের অধিবেশন ঘটে। তাহলে বছরে কয়বার এই জাতিসংঘের পরিষদের অধিবেশন ঘটে? একবার। তবে নিরাপত্তা পরিষদের অনুরোধে বিশেষ অধিবেশন বসতে পারে। তাহলে বিশেষ অধিবেশন কার জন্য বসতে পারে? নিরাপত্তা পরিষদের। প্রত্যেক অধিবেশনের গুরুত্বে সদস্যদের ভোটে পরিষদের একজন সভাপতি নির্বাচিত হয়। সাধারণ পরিষদে প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি মাত্র ভোট দানের অধিকার আছে। অর্থাৎ এখানে চেয়ারম্যান, সভাপতি এগুলো আছে ভাই। তো এখানে কি করা হবে? প্রত্যেক অধিবেশনের শুরুতে সদস্যদের ভোটে, প্রত্যেক অধিবেশনে কিন্তু শুরুতে সদস্যদের ভোটে একজনকে নির্বাচিত করা হবে সভাপতি হিসেবে, এবং একজন একটা মাত্র ভোট দিতে পারে। একজন বলতে এখানে একটা রাষ্ট্র বুঝিয়েছে,
ক্লিয়ার করি। তারপরে কার্যাবলী, বিশ্ব শান্ত মানে এই যে সাধারণ পরিষদের গঠন নিয়ে আলোচনা করলাম, এখন যদি সাধারণ পরিষদের কার্যাবলী নিয়ে আলোচনা করি, বিশ্ব শান্তি ও এখানে একটা কথা আছে ভাই, এই যে এখানে সিকিউ টিপস, এসকিউ টিপস প্রত্যেকটাই এসকিউ, সিকিউ টিপস কি? সাধারণ পরিষদ, সাধারণ পরিষদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, গঠন, কার্যাবলী, এগুলো নিয়ে আমার একটা বানায় উদ্দীপক দিতে পারে না? পারে তো। নিরাপত্তা পরিষদ দিয়ে পারে না? পারে তো। আন্তর্জাতিক সামাজিক পারে, ওসি পরিষদ পারে, আন্তর্জাতিক আদালত পারে, জাতিসংঘ সচিবালয় পারে, এগুলো দিয়ে একটা সংক্ষিপ্ত দিতে পারে। সিকিউর জন্য এখন আমরা খেয়াল করি, সংক্ষিপ্তের জন্য খেয়াল করি। কার্যাবলী, জাতিসংঘের কার্যাবলী কি? আচ্ছা, জাতিসংঘের গঠন কি কি পড়ছি আমরা একটু রিভাইজ করি। আইনসভার মতো এটা, তারপরে জাতিসংঘের সকল সদস্য কি? রাষ্ট্র, সাধারণ পরিষদের সদস্য, তারপরে বছরে একবারের পর অধিবেশন হয়, বিশেষ অধিবেশন কার অনুরোধে হয়? নিরাপত্তা কমিশনের, এবং প্রত্যেক অধিবেশনের শুরুতে কি করে? ভোটদানের মাধ্যমে একজন সভাপতি নির্বাচিত হয় এবং একটা রাষ্ট্র একটা মাত্র ভোট দিতে পারে। এবং এর কার্যাবলী এখন আমরা পড়তে যাই। বিশ্ব শান্তি ও সহযোগিতা রক্ষায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ। সাধারণ পরিষদ আন্তর্জাতিক ও শান্তি ও নিরাপত্তা সহ মানবাধিকার সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে। তার মানে বিশ্ব শান্তি সংস্থা বা এই জাতিসংঘর সাধারণ পরিষদের যে কাজ, এই কাজের মধ্যে অন্যতম হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সহ মানবাধিকার সংস্থা। তার মানে তিনটা জিনিস পাইলাম, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, আর একটা হচ্ছে মানবাধিকার সংক্রান্ত। এই তিনটা, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা সহ মানবাধিকার সংক্রান্ত কাজগুলো। এছাড়া জাতিসংঘের মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, বাজেট পাস, সদস্য রাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ, বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা হয়ে থাকে এর কাজে সাধারণ পরিষদে। তার মানে সাধারণ পরিষদের প্রায় বেসিক সব কাজই হয়। এখন আমরা আসি নিরাপত্তা পরিষদে। আচ্ছা, নিরাপত্তা পরিষদের যদি গঠন সম্পর্কে আমরা আলোচনা করতে চাই, যে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের শাসন বিভাগ স্বরূপ। অর্থাৎ মানেটা কি? আমরা সাধারণ পরিষদকে আইন বিভাগ বলতে পারি আমাদের নিজেদের ভাষায়, যেহেতু আমরা একটু আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ পড়ছি। তো সাধারণ পরিষদকে কি বলতে পারি আমরা? সাধারণ পরিষদকে আমরা বলতে পারি যে আইন বিভাগ। তারপরে হচ্ছে নিরাপত্তা পরিষদকে আমরা বলতে পারি শাসন বিভাগ। নিরাপত্তা পরিষদ মোট কতটি রাষ্ট্র? 15টি রাষ্ট্র থাকে। 15টি রাষ্ট্র নিয়ে গঠিত নিরাপত্তা কমিশন, এমসিকিউ আসতে পারে। এর মধ্যে 5টি স্থায়ী সদস্য। তার মানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়টা স্থায়ী সদস্য? 5টা স্থায়ী সদস্য। বাকি 10টা কি অস্থায়ী? এটা আমরা জানি। 15টার মধ্যে 5টা স্থায়ী হলে বাকি 10টা অস্থায়ী হয়, মুখস্থ করার কোনো দরকার নাই। স্থায়ী সদস্য রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন। ভাই এটাই পড়ো ভাই, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। কি আমার মতে, আমিও এটা পড়বো। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, আর কি? রাশিয়া। এই 5টা হচ্ছে কি জাতিসংঘের মেইন। আবারও বলি, যদি রিক্যাপ করি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, 5টা। এরা বৃহৎ পঞ্চশক্তি নামে পরিচিত। ভাই এমসিকিউ তো এগুলা। বৃহৎ পঞ্চশক্তি নামে পরিচিত কোন কোন দেশ? রাশিয়া, ফ্রান্স, তারপর চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। অস্থায়ী সদস্যরা প্রতি 2 বছরের মধ্যে নির্বাচিত হয়। তার মানে আরেকটা এমসিকিউ পাইলাম, মানে ভাই এমসিকিউ শেষ নাই। অস্থায়ী সদস্যরা প্রতি 2 বছরের জন্য নির্বাচিত হয়। কার্যাবলী, এর কাজ কি? নিরাপত্তা বা শাসন বিভাগের কাজ কি? জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। তার মানে জাতিসংঘের যদি গুরুত্বপূর্ণ তো সবগুলাই, কিন্তু শক্তিশালী কোনটা? নিরাপত্তা পরিষদ।
বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের। এ পরিষদ আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে। তার মানে এই যে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে কোন পরিষদ? এ পরিষদ বিরোধ মীমাংসার চেষ্টা করে। আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করে। আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করে কে? জাতিসংঘ। কোথায়? শাসন বিভাগ, মানে হচ্ছে নিরাপত্তা পরিষদ। জিনিসটা একটু ব্যাখ্যা করি। রাষ্ট্রের বিরুদ্ধে মানে আগ্রাসী মানে কারো কোনো কথা শুনে না, ইচ্ছা মতো যে কারোর উপর হামলা চালায়, অন্যায় করে, এগুলো। তো এগুলোর ক্ষেত্রে জাতিসংঘ কী করে? অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ, তার সাথে কোনো রাষ্ট্রের সম্পর্ক রাখতে দিব না, তারা ভালো থাকতে দিব না, তারা সবার থেকে আলাদা করে দিবে বিভিন্নভাবে। বইয়ের ভাষায় যদি বলতে চাই, অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ করবে, এই চেষ্টাটাই জাতিসংঘ করবে। এবং এটাতে ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করবে। মানে যে হচ্ছে জাতিসংঘ বা বিশ্ব শান্তির বিরুদ্ধে যাবে, প্রথমে তো তাকে কূটনৈতিক বা অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করবে, এবং এটাতেও ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করবে। তাছাড়া নিরাপত্তা পরিষদ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধের জন্য কোথাও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে পারে। মোট কথা, আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ এই সংস্থাটি করে থাকে। তিন নাম্বার কি জেনে পড়ছিলাম? অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা পরিষদ বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। বিশ্বকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পরিষদ গঠিত হয়েছে। গঠন, এটা যদি গঠন সম্পর্কে আমরা আলোচনা করতে যাই, অর্থনৈতিক ও সামাজিক পরিষদে মোট কতটা? 54টা রাষ্ট্র। বছরে কমপক্ষে 3 বারের অধিবেশন হয়। কয়বার অধিবেশন হয়? আচ্ছা, একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে প্রত্যেকটাতেই সদস্য সংখ্যা উল্লেখ থাকে, কতবার অধিবেশন, কিভাবে ভোটদান। তো এটা আমরা একটা চাইলে ছকের মাধ্যমে এটা করতে পারি, হ্যাঁ, সহজভাবে। প্রত্যেক সদস্যদের একটি করে ভোট অধিকার রয়েছে, প্রত্যেকটাতে মনে হয় একই জিনিস। সংখ্যাগরিষ্ঠের ভোটে যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়, জানি। কার্যাবলী অর্থাৎ এর কাজ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবনযাত্রার মনোন্নয়ন, বেকার সমস্যার সমাধান, খাদ্য, কৃষি, শিক্ষার প্রসার, চিকিৎসা, পুনর্বাসন, মৌলিক মানবাধিকার কার্যকর করা ইত্যাদি বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করে থাকে। কে? অর্থনৈতিক দিক থেকে যেহেতু কল্যাণ করে, তার মানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এছাড়াও বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে সাধারণ পরিষদের সুপারিশ প্রেরণ করা এর পরিষদের অন্যতম দায়িত্ব। অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এই পরিষদটা জনগণের জনকল্যাণমূলক কাজ করার জন্য কার কাছে সুপারিশ করে? এরই একটা সংস্থা সাধারণ পরিষদে কি করে? সুপারিশ প্রেরণ করে। কে করে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সুপারিশ করে আর কি। 4 নাম্বার ইউনেক ওসি পরিষদ। বিশ্বের যেসব জনপদের পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই এবং অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয়, তাকে ওসি এলাকা বলে। ভাই, সংক্ষিপ্ত পাইয়া গেছি, এটা দিব না কে বলছে? এটাই একমাত্র চোখে পড়ার মতো সংক্ষিপ্ত, এছাড়া অনেক সংক্ষিপ্ত আছে, বাট এটা চোখে পড়ার মতো, এটাই ইম্পর্টেন্ট। এটা ডাইরেক্ট ঝাঁঝরা করবো, এখন ঝাঁঝরা করে ফেলি। বিশ্বের যেসব জনপদের পৃথক সত্তা আছে, ঠিক আছে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব নেই এবং অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয়, তাকে ওসি এলাকা বলে। অর্থাৎ একটা জনপদ, তার পৃথক সত্তা অর্থাৎ পৃথক একটা জায়গা আছে, ঠিক আছে, তো একটা জনপদ তার পৃথক একটা সত্তা আছে, স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু নাই এবং অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে এটা চলে, তাকে আমরা ওসি এলাকা বলে থাকি। আবার বলি, সমস্যা কি? যে রাষ্ট্রের নিজস্ব পৃথক সত্তা রয়েছে বা যে জনপদের পৃথক সত্তা রয়েছে কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই,
এবং অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয় তাকে ওসি এলাকা বলে। এসব এলাকার তত্ত্বাবধানের দায়িত্ব জাতিসংঘের ওসি পরিষদের। গঠন, ওসি পরিষদের গঠনটা যদি বলতে চাই, ওসি এলাকার উপর শাসন ক্ষমতার অধিকারী জাতিসংঘের সদস্য রাষ্ট্র, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, নির্বাচিত অন্য সদস্য নিয়ে ওসি পরিষদ গঠিত হয়। অর্থাৎ সব সদস্যদের নিয়ে মোটামুটি কম বেশি ওসি পরিষদে আলোচনা হয়, এদের নিয়ে সংগঠিত হয়। এর নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট সংখ্যা কিন্তু নেই এই পরিষদে। ওসি এলাকার সংখ্যার উপর ভিত্তি করে সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়। অর্থাৎ এটা একটু বুঝিয়ে বলি, সদস্য সংখ্যা এখানে কিভাবে নির্ধারণ করে, এখানে সদস্য সংখ্যা নেই। যদি বলে কোথায় সদস্য সংখ্যা নেই, নির্দিষ্ট নেই আর কি ওসি পরিষদে। কেন নির্দিষ্ট নেই? আচ্ছা, জাতিসংঘের অর্থাৎ ওসি এলাকা কয়টা সেটার উপরে নির্দিষ্ট করে হচ্ছে এই পরিষদ গঠিত হয়। তাহলে এলাকা যেরকম যতগুলো হবে তার উপর ভিত্তি করে হবে, এই জন্যে এটা নির্দিষ্টতা নেই। ঠিক আছে, কাজ কি ওসি পরিষদের? ওসি পরিষদের মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়। অর্থাৎ ওসি পরিষদের মাধ্যমে জাতিসংঘ বিশ্বের অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়। অর্থাৎ যে অঞ্চলগুলো ওসি মানে এখনো উন্নত নয়, অনুন্নত, সেটা ওসি পরিষদের কাজ। ওসিভুক্ত অঞ্চলের উন্নতি এবং এলাকার অধিবাসীদের শিক্ষা প্রদান ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার উন্নতি এবং এলাকার অধিবাসীদের শিক্ষা প্রদান ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য উপযুক্ত গড়ে তোলাই হচ্ছে ওসি পরিষদের দায়িত্ব। এছাড়া ওসি এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, ওসি এলাকার জনগণের আবেদন ও অভিযোগ পর্যালোচনা, ওসি এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, ওসি এলাকার জনগণের আবেদন ও অভিযোগ পর্যালোচনা করা, ব্যবস্থা নেওয়া, ওসি এলাকা পরিদর্শনের মাধ্যমে বাস্তব অবস্থা দেখা ও প্রতিবেদন পেশ করা ওসি পরিষদের কাজ। এখানে একটা জিনিস আসতে পারে যে ওসি এলাকা পরিদর্শনের মাধ্যমে বাস্তব অবস্থা যারা দেখে এবং প্রতিবেদন পেশ করাই হচ্ছে ওসি পরিষদের কাজ বলা যায়। 5 নম্বরে আসি, আন্তর্জাতিক আদালত। বুঝেই বোঝা যাচ্ছে বিশ্ব শান্তি ও প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য বিভিন্ন দেশের মধ্যে বিবাদ মীমাংসার লক্ষ্যে আন্তর্জাতিক আদালত গঠন করা হয়। এর সদর দপ্তর নেদারল্যান্ডসের দি হেগ শহরে অবস্থিত। অর্থাৎ অনেকক্ষণ পর আমরা একটা ভালো এমসিকিউ পাইলাম যে আন্তর্জাতিক আদালত সদর দপ্তর নেদারল্যান্ডসের দি হেগ শহরে অবস্থিত। নেদারল্যান্ডে দি হেগ। আচ্ছা, গঠন এটার, আন্তর্জাতিক আদালত জাতিসংঘের বিচারালয়। অর্থাৎ এর আগে পড়ছি আইন বিভাগ, শাসন বিভাগ, এখন বিচার বিভাগ। আইন বিভাগ মানে কি? সাধারণ পরিষদ। শাসন বিভাগ মানে কি? নিরাপত্তা পরিষদ। বিচার বিভাগ মানে কি? আদালত মানে তো বিচার। তাহলে আন্তর্জাতিক আদালত কি? জাতিসংঘের বিচারালয়। 15 জন বিচারক নিয়ে এই আদালত গঠিত। তাহলে এখানে কতজন? 15 জন। বিচারকদের কার্যকাল 9 বছর। বিচারকদের কার্যকাল 9 বছর। তাহলে আন্তর্জাতিক আদালতের বিচারকদের কার্যকাল কয় বছর? 9 বছর। সাধারণ ও নিরাপত্তা পরিষদ মিলে আন্তর্জাতিক আদালতে বিচারকদের নিয়োগ করেন। কার্যাবলী, জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনে বিরোধ মীমাংসার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থনা করতে পারে। আদালত তার বিচার কার্য দ্বারা বিশ্ব শান্তি রক্ষা করে। জাতিসংঘ সনদের অন্তর্ভুক্ত কোনো বিষয় নিয়ে মামলা হলে এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্পাদিত কোনো চুক্তি নিয়ে বিরোধ দেখা দিলেও আন্তর্জাতিক আদালত ও তা মীমাংসা করে। এছাড়া সাধারণ ও নিরাপত্তা পরিষদ কোনো আইনের ব্যাখ্যা চাইলে আন্তর্জাতিক আদালত তার ব্যাখ্যা দিতে থাকে। আচ্ছা, তাহলে কে আন্তর্জাতিক আদালতের কাছ থেকে ব্যাখ্যা চাইবে, কৈফিয়ত চাইবে? ওই যে আইন বিভাগ, শাসন বিভাগ। আইন বিভাগ কি? সাধারণ পরিষদ।
বিচারিক বিভাগ, শাসন বিভাগ কি? শাসন বিভাগ হচ্ছে নিরাপত্তা পরিষদ। 6 নম্বরে এখন আমরা আসি জাতিসংঘের সচিবালয়। সর্বশেষ সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। এই যে, তাইলে এটা আমাদের বলা লাগবে না, আমরা এমন জানি প্রশাসন মানে যেখানে প্রশাসন থাকে, প্রশাসনিক বিভাগ সেটা কি? সেটা হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ কোথায়? যাদের বিশ্ব শান্তি, সহযোগিতা, যোগাযোগ সংক্রান্ত যাবতীয় কাজ এই শাখার মাধ্যমে সংগঠন করা হয়। যা বিশ্ব শান্তি, সহযোগিতা, যোগাযোগ সংক্রান্ত যাবতীয় কাজ এই শাখার মাধ্যমে সম্পাদিত হয়। গঠন: জাতিসংঘের মহাসচিব, কয়েকজন উপমহাসচিব, অধস্তন মহাসচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এ বিভাগ গঠিত হয়। এর প্রধান কর্মকর্তা হলেন মহাসচিব। সাধারণ পরিষদ কর্তৃক তিনি 5 বছরের জন্য নির্বাচিত হন। একটু দিবক আসতে পারে যে যেখানে একটু দিবক আসতে পারে, তো এর মধ্যে একটা লাইন থাকতে পারে যে 5 বছরের জন্য নির্বাচিত হন কে, কোন কি কর্তৃক? সাধারণ পরিষদ কর্তৃক। কে? মহাসচিব। তারপরে আমরা আসি কার্যাবলী মানে এর কাজ। জাতিসংঘ সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক কাজ পরিচালনা করে। সচিবালয়ের মহাসচিবকে কেন্দ্র করে এর যাবতীয় কাজ আবর্তিত হয়ে থাকে। তিনি সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং ওসি পরিষদের মহাসচিব হিসেবে কাজ করেন। আন্তর্জাতিক আদালত ছাড়া সকল শাখায় লোক নিয়োগের দায়িত্ব তার। এটা একটা ইম্পর্টেন্ট বলা যায় যে কেন্দ্র করে এর যাবতীয় কাজ আবর্তিত হয়ে থাকে, এটা ইম্পর্টেন্ট না। তিনি সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক ও সামাজিক পরিষদ এবং ওসি পরিষদ এই পরিষদের মহাসচিব নিয়ে কাজ করেন। মানে এই 5টা মহাসচিব নিয়ে কে কাজ করেন? জাতিসংঘ সচিবালয় কাজ করেন। আন্তর্জাতিক আদালত ছাড়াও সকল শাখার লোক নিয়োগের দায়িত্ব তার। অর্থাৎ সকল শাখার লোক নিয়োগের দায়িত্ব কার ভাই? কার? মানে লোক নিয়োগের দায়িত্ব কার? ঠিক আছে, সকল শাখায়, সেটা হচ্ছে জাতিসংঘের সচিবালয়। সকল শাখার অধিবেশন অনুষ্ঠানের দায়িত্ব তার। অর্থাৎ অধিবেশন অনুষ্ঠানের দায়িত্ব কার? সচিবালয় জাতিসংঘের। এছাড়াও জাতিসংঘের বাজেট তৈরি, সদস্য রাষ্ট্রের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন শাখার সভা আহ্বান, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা এবং প্রতিবেদন তৈরি, ওসি এলাকার রিপোর্ট তৈরি ইত্যাদি কাজ করে তার নির্দেশনা সম্পাদিত হয়ে থাকে। সাধারণ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব তার। জাতিসংঘের নির্দেশ অমান্যকারী রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যে কোনো ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারেন। মহাসচিব, জাতিসংঘের যে মহাসচিব মানে হচ্ছে যিনি মহাসচিব তিনি কি? তিনি হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তাই হচ্ছে মহাসচিব। সচিবালয়ের অন্যদের সহযোগিতায় তিনি ব্যাপক কর্মকাণ্ড সম্পাদন করে, এটা জানি, প্রধান পদ ভাই। জাতিসংঘের সাথে বাংলাদেশের কি সম্পর্ক যে এতক্ষণ ধরে পড়লাম? কেন পড়লাম ভাই? বাংলাদেশের সাথে সম্পর্ক আছে বিধেই তো পড়লাম। কি সম্পর্ক জেনে আসি। বাংলাদেশ মোস্ট ইম্পর্টেন্ট আগে বলে রাখছি, বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যতা লাভ করে। এবার মনে রাখতে পারছি না, ইজি উপায় বলে দিচ্ছি তো। মুক্তিযুদ্ধের 3 বছর পর বাংলাদেশ স্বাধীন হওয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধের 3 বছর পর, অর্থাৎ যখন সবাই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তখন 3 বছর পর, অর্থাৎ 71-এর পর 3 বছর, 1974 সালে জাতিসংঘের সদস্য লাভ করে বাংলাদেশ। জন্মলগ্ন থেকে বাংলাদেশ জাতিসংঘের নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল রয়েছে। বাংলাদেশ বিভিন্ন সময়ে তার নানা সমস্যা মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতা পেয়েছে। আবার জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কার্যরত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সাথে বাংলাদেশের গভীর হৃদয়তাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে জাতিসংঘের। এটা কিছু দিক বলা হলো যে কিভাবে সম্পর্কটা গড়ে ওঠে আর কি আমাদের সাথে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় গ্রহণকারী প্রায় 1 কোটি বাংলাদেশি শরণার্থী, কত কোটি? 1 কোটি বাংলাদেশি শরণার্থী
শরণার্থীকে জাতিসংঘ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানবিক সাহায্য দিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিল। এটা হচ্ছে জাতিসংঘের একটা অবদান। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে পুনর্গঠনে জাতিসংঘ সাহায্য সহযোগিতা করেছিলেন। জাতিসংঘের সদ্যপ্রাপ্ত পদ লাভের পর জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশের ভূমিকা ছিল প্রশংসনীয়। ফলে বাংলাদেশ অতি অল্প দিনের মধ্যে জাতিসংঘের অধিবেশন সদস্যের আস্থাভাজন হয়ে ওঠে। বাংলাদেশ এ পর্যন্ত 2 বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করেন। তাহলে বাংলাদেশ এ পর্যন্ত কয়বার অস্থায়ী সদস্য পরিষদের ইয়াটা লাভ করেন? 2 বার অস্থায়ী পরিষদের দায়িত্ব, বাংলাদেশের মতো একটা ছোট দেশ। ঠিক আছে। এছাড়া বাংলাদেশ জাতিসংঘের অন্যান্য পরিষদের সদস্য নির্বাচিত। জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থাগুলো বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, যোগাযোগ, শিশু মৃত্যু, অকৃত্রিম বন্ধুর মতো কাজ করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন, বিজ্ঞান, পুষ্টি, কৃষ্টি ও সংস্কৃতির উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও এর ক্ষতিকর মোকাবেলা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রগতি অর্জনে সাহায্য করে হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ আমাদের ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়ে বাংলাকে সর্বোচ্চ মর্যাদার আসনে দেয়। তার মানে জাতিসংঘ কে, মানে কোন সংগঠন বাংলাদেশের ভাষা শহীদকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? জাতিসংঘ। ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসনে উন্নীত করা হয়েছে। জাতিসংঘের এই কর্মকাণ্ড বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করা হয়। 1971 সালে মিয়ানমার হতে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করে। তাহলে 1971 না, সরি মাই মিস্টেক, 1991। 1991 লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করার এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। জাতিসংঘ এর বিভিন্ন সংস্থা ইউনিসেফ, ইউনেস্কো, বিভিন্ন সংস্থা কী করে? বিপুলভাবে সাহায্য করে বাংলাদেশকে এই সমস্যা কাটিয়ে উঠতে। এছাড়া দীর্ঘদিন ধরে মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে বিরোধ ছিল। তাহলে বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে বিরোধ কার সাথে? মিয়ানমারের সাথে, যা নিয়ে বাংলাদেশ জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে মামলা করে। 2012 সালে আদালতের এক রায়ে বিরোধের নিষ্পত্তি হয়। এক বিশাল সমুদ্র সীমার উপর বাংলাদেশের অধিকার হয়। তার মানে কত সালে যে বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে যে সম্পত্তির জন্য মামলা করেন আন্তর্জাতিক আদালতে? 2012 সালে, সিন্স 2012। আচ্ছা, এভাবে জাতিসংঘ বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমাদের দেশকে সাহায্য করে যাচ্ছে। বাংলাদেশে জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ আস্থাশীল থেকে এর বিভিন্ন অধিবেশন যোগদান করে এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে। জাতিসংঘের সিদ্ধান্তে বিশ্ব শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশের জাতিসংঘের শান্তিরক্ষা প্রয়োজন। বাংলা অংশগ্রহণ করে বিশ্বে শান্তিরক্ষার সক্রিয় ভূমিকা পালন করছে অনেক দেশ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা, জাতিসংঘের নির্দিষ্ট কিছু মিশন রয়েছে, সেখানে বাংলাদেশের কী ভূমিকা? জাতিসংঘের নিজস্ব কোনো বাহিনী নেই। কোন সংগঠনের নিজস্ব কোনো বাহিনী নেই? জাতিসংঘের। আচ্ছা, সদস্য দেশগুলো থেকে প্রেরিত সামরিক সদস্যরাই এর প্রধান শক্তি। নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন দেশের সামরিক, বেসামরিক, আধা সামরিক বাহিনী নিয়ে এই শান্তিরক্ষা করে। সর্বপ্রথম 1988 সালে বাংলাদেশ, নামিবিয়া এবং ইরানে 2টি শান্তিরক্ষা অপারেশনে অংশগ্রহণের জন্য সেনা সদস্য প্রেরণ করেন। বুঝিয়া বলি আমি, বাংলাদেশে অংশগ্রহণ করে, এর মধ্যে হচ্ছে 1988 সালে একটা অংশগ্রহণ করে, সেটা হচ্ছে কি বাংলাদেশ, নামিবিয়া, মানে বাংলাদেশ তো সাহায্য করে কোথায়?
নামিবিয়া এবং ইরান এই দেশগুলোর মধ্যে শান্তি রক্ষার একটা অপারেশনে বাংলাদেশের সেনাবাহিনী অংশগ্রহণ করেন। তখন থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশের 40টি দেশের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন। তার মানে বাংলাদেশ কতটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন? 40 জাতিসংঘ শান্তির বাহিনীর সেনা সদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষস্থান দখল করে আসছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষার বাহিনীগুলো এ পর্যন্ত প্রায় 1.46 লক্ষ সৈন্য সংখ্যা পাঠিয়েছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষার বাহিনীতে এ পর্যন্ত প্রায় 1,46,000 1.46 লক্ষ সেনা সদস্য পাঠায়। 2010 সাল, এটা কিন্তু আমরা বলছিলাম 2019 সাল পর্যন্ত, আর 2010 সালে এখন কি হয়, 2010 সাল পর্যন্ত 710 জন নারী পুলিশ সদস্য মিশন শেষ করে দেশে ফিরেছেন। অর্থাৎ কি বোঝা গেছে, মোট তো প্রায় 40টা হচ্ছে এই অপারেশনে, কিন্তু 10 সাল পর্যন্ত নারী পুলিশ, যারা শুধুমাত্র নারী পুলিশ সদস্য, তারা একটা মিশন শেষ করে, যেখানে ছিল 710 জন। জাতিসংঘ শান্তিরক্ষার বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান খুবই গৌরবের। এই অবস্থানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক ঊর্ধ্বতম কর্মকর্তাকে বাহিনীতে কমান্ডার হিসেবে ঊর্ধ্বতন পদে নিয়োগ দিচ্ছে।